নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বিশ্বযুদ্ধ কিন্তু দুয়ারে। ইরানকে আক্রমণ করেছিল ইসরায়েল, নাম দিয়েছিল রাইজিং লায়ন। গতকাল রাত্রে এই প্রতিবেদন যখন আপনাদের জন্য প্রস্তুতি নিচ্ছি, ঠিক সেই সময় খবর এলো শেষ পর্যন্ত অপারেশন ট্রু প্রমিস 3 বলে টার্গেট তেল আভিভকে আক্রমণ করলো ইরান, রিটালিয়েট করলো। তার কারণ ইরানের 6 জন পরমাণু বিজ্ঞানীকে মেরে দিয়েছে ইসরায়েল মাত্র দুদিন আগে, এবং তার যারা চিফ অফ আর্মি স্টাফ তাঁদের পর্যন্ত নিকেশ করে দিয়েছে ইসরায়েল। পেছনে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে তো তার রিটালিয়েশনে শেষ পর্যন্ত ইরান মাঠে নামলো। পেছনে থাকলো সোভিয়েত রাশিয়া, পেছনে থাকলো কোরিয়া, এমনকি পাকিস্তান পর্যন্ত ইরানকে সমর্থন করছে। ভারতের অবস্থান কি? ভারতের অবস্থান পরিষ্কারভাবে ইরান ভারতের বন্ধু, চাবার এয়ারপোর্ট ভারত তৈরি করছে। ওদিকে ভারতবর্ষের সঙ্গে ইসরায়েলের কিন্তু অত্যন্ত ভালো সম্পর্ক। ফলত ভারত একটা মধ্যপন্থা অবলম্বন করেছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বলছেন আমরা তো ইসরায়েলকে বলিনি আক্রমণ করতে, আমাদের জানিয়ে ওরা আক্রমণ করেছে, কিন্তু আমরা চাইছি আমাদের কোনো সামরিক সাহায্য ইসরায়েল নেয়নি। কিন্তু আয়াতুল্লাহ আলী খোমেনি তিনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র আছে, মার্কিন যুক্তরাষ্ট্রকেও এর রেজাল্ট কিন্তু ভুগতে হবে শেষ পর্যন্ত। আয়াতুল্লাহ আলী খোমেনি কিন্তু চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে। প্র্যাকটিক্যালি ইরানের মোল্লাতন্ত্র কিন্তু একদম চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। ফলত যে কোনো সময় বিশ্বযুদ্ধ লাগতে পারে, কারণ আড়াআড়ি ভাগ হয়ে গেছে বিশ্ব। তার আগে যেমন মাত্র কিছুদিন আগে ইউক্রেনের সঙ্গে সোভিয়েত রাশিয়া মরণপণ লড়াই, আপাতত স্থিতাবস্থায় রয়েছে। আর ঠিক সেই সময় আচমকা ইসরায়েল যে ইরান আক্রমণ করবেন আমরা কেউ কিন্তু ভাবিনি। মোল্লাতন্ত্রে আঘাত লাগাতে ফলে তো মোল্লাতন্ত্র গতকাল রাত্রে সাংঘাতিকভাবে রিটালিয়েট করেছে, এবং এই প্রতিবেদন যখন পেশ করছি ততক্ষণে হয়তো ইসরায়েল আবার কাউন্টার অ্যাটাকে গেছে। শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছবে আমরা জানি না। পরিস্থিতি কিন্তু বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে। ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে আমি একটু আপনাদের ভারতবর্ষে ফেরত নিয়ে আসবো। আপনারা জানেন বোয়িং বিমান ধ্বংস হয়েছে, সারা বিশ্ব তা নিয়ে আলোড়িত হয়েছে, এবং এর পেছনে আমরা গতকাল একটা প্রতিবেদন পেশ করে বলেছিলাম যে এর পেছনে কোনো স্যাবোটেজ নেই তো। তার কারণ আপনারা জানেন টার্কিশ মেনটেন্যান্স বোয়িং বিমানের পেছনে রয়েছে ভারতবর্ষের যারা এই বিমানগুলো রক্ষণাবেক্ষণ করছেন। আমরা প্রশ্ন তুলেছিলাম। গতকাল আমরা দেখলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই স্যাবোটেজের তথ্যটাও কিন্তু আবার নতুন করে ঘুরে ফিরে আসছে। কিন্তু আজকে একটা নতুন তথ্য আপনাদের কাছে দেবো। আমার কাছে এই তথ্যটা এসে পৌঁছেছে, আমার মনে হলো একটু বলা দরকার। ন্যাশনাল এরোস্পেস ল্যাবরেটরিজের যিনি জয়েন্ট ফর্মার ডেপুটি ডিরেক্টর অফ ন্যাশনাল এরোস্পেস ল্যাবরেটরিজে ছিলেন শালিগ্রাম জে মুরলীধরন, তিনি একটা নতুন তথ্য দিয়েছেন। তথ্যটা হলো এই যে জ্বালানি ভরা ছিল প্র্যাকটিক্যালি এই বিমানে, সেই জ্বালানির মধ্যে কন্টামিনেশন ছিল না তো, জ্বালানির মধ্যে জল বা অন্য কিছু মিশিয়ে দেওয়া ছিল না তো। কারণ প্লেনটা যখন টেক অফ করতে গিয়ে মাঝপথে টেক অফটা করতে পারলো না, নেমে এলো। কোনোভাবে জ্বালানির মধ্যে কন্টামিনেশন হয়নি তো, সবটাই বোঝা যাবে। তিনিও বলেছেন যে ব্ল্যাক বক্সের সমস্ত ডিকোডিং হলে এবং শেষ পর্যন্ত সেখান থেকে তদন্ত শেষ হলে বলা যাবে। কিন্তু আমার কোনো একটা জায়গায় মনে হচ্ছে এই সম্ভাবনাটাও উড়িয়ে দেওয়া যায় না। আমি মিস্টার জে মুরলীধরন যিনি বক্তব্যটা রেখেছিলেন, তার বক্তব্যটা একটু আপনাদের কাছে শোনাবো। গতকাল একটি নির্দিষ্ট সংবাদ মাধ্যমের কাছে বলেছেন, ইঞ্জিন পাওয়ার অ্যান্ড দি ক্লাইম অফ দি হাইট ক্লাইম, it looks like the aircraft did not gain sufficient height to have a go around and to come back for whatever reason. One of the possible reason what I can think of, it's just at a very, very preliminary stage. It can be due to fuel contamination. It comes in the sabotage. So whatever fuel you are adding, if it is contaminated with water or whatever is there, so as far as the quantity of the fuel is concerned, it will show perfect. But it is contaminated with something which prevents the burning of the fuel. So you give the power, initially it starts, but when it demands the peak power, that time it may not be giving the required peak power because of fuel contamination. অর্থাৎ স্যাবোটেজের আশঙ্কাটা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই বিমান দুর্ঘটনায়। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতবর্ষকে নতুন করে চিন্তা করতে হবে
যে বিমান ব্যবস্থাটাকে পুরোপুরি স্যাবোটেজের বাইরে কীভাবে বার করা যায়। আমি আজকে ভারতবর্ষের বাইরে কিছুটা যাব, যে বিশ্বযুদ্ধ কিন্তু যে কোনো সময় যে কোনো পর্যায়ে লাগতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটা খুব গুরুত্বপূর্ণ খবর আপনাদের কাছে আমি পেশ করব, যেখানে দাঁড়িয়ে ভারতবর্ষ ইতিমধ্যে আমরা অনেকেই জানতাম না খবরটা, সেটা হচ্ছে ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ফ্রেট করিডোর সমুদ্রপথে ভারতবর্ষ গড়ে তুলছে। মুম্বাইয়ের মুন্দ্রা পোর্ট থেকে সরাসরি এই ফ্রেট করিডোরটা সরাসরি পৌঁছে যাবে পারস্য উপসাগর দিয়ে সৌদি আরব, এবং সেখান থেকে ইসরায়েলের তেল হাবিব বন্দর, এবং সেখান থেকে চলে যাবে সাউথ অফ গ্রিস। একটা অসামান্য ফ্রেট করিডোর ভারতবর্ষ চুক্তিতে যাচ্ছে, যার মধ্যে ইসরায়েলও তার অঙ্গ। ফলত স্বাভাবিকভাবে ইসরায়েলকে চটিয়ে কিছু করা যাবে না। আবার ওদিকে ইরান সেই ইরান ছাবার পোর্ট সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফলত ভারতবর্ষকে একটা মধ্যবর্তী অবস্থান নিতে হচ্ছে। ইতিমধ্যে তেলের দাম হু হু করে বাড়তে শুরু করবে, তার সংকট ভারতবর্ষের উপর আছড়ে পড়বে। ভারতবর্ষের আভ্যন্তরীণ সংকট, পাকিস্তানকে মোকাবিলা করা, বাংলাদেশ নিয়ে তার স্ট্র্যাটেজি সাজানো, চীনকে নিয়ে তার স্ট্র্যাটেজি সাজানো, নানান বিষয়ে ভারতবর্ষকে নানান সমস্যা সংকটের মধ্য দিয়ে চলতে হবে। কিন্তু তারই মাঝে ভারতবর্ষের সবথেকে বড় সংকট বোধহয় ডোনাল্ড ট্রাম্প। তার কারণ এই মুহূর্তে শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর কাছে সংকট ডোনাল্ড ট্রাম্প। একটু ভালো করে খেয়াল করে দেখুন, জেলেনস্কিকে নিজের হোয়াইট হাউসে নিয়ে গিয়ে ওইভাবে অসভ্যতা না করলে আজকে এই পর্যায়ে বোধহয় রাশিয়া ইউক্রেনের যুদ্ধটা যে পর্যায়ে এখন গিয়ে পৌঁছেছে সেই জায়গায় পৌঁছতো না। ডোনাল্ড ট্রাম্পের হাতের বাইরে সেটা কিন্তু পৌঁছে গেছে। এদিকে ইসরায়েলের পেছনে যে ডোনাল্ড ট্রাম্প রয়েছেন এটা বলার অপেক্ষা রাখে না। ইসরায়েলকে দিয়ে ইরানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য পরিকল্পনা নিয়েছে। ফলত পরিস্থিতিটা যেখানে গিয়ে দাঁড়িয়েছে, যে ইসরায়েলের সঙ্গে ইরানের যে রক্তক্ষয়ী যুদ্ধ হবে, সেই রক্তক্ষয়ী যুদ্ধের মাসুল গুনতে হবে কিন্তু সারা পৃথিবীকে। ইসরায়েল প্র্যাকটিক্যালি মোল্লাতন্ত্রকে খতম করার দিকে যাচ্ছেন, কিন্তু আয়াতুল্লাহ খোমেনি যে জাতীয় শক্তি তারা রাষ্ট্রের মধ্যে সাজিয়ে রেখেছেন এবং সারা বহির্বিশ্বে তাদের তেলের সম্পদটা যেভাবে সারা পৃথিবীকে তাদের উপর ডিপেন্ডেন্ট করে রেখেছেন, ফলত স্বাভাবিকভাবে খোমেনি তার অ্যাডভান্টেজটা নেবে। এই পরিস্থিতিতে গিয়ে দেখা যাক যে শেষ পর্যন্ত রাষ্ট্রপুঞ্জের সিকিউরিটি কাউন্সিল তারা বৈঠকে বসছেন, সেই বৈঠক কোনোভাবে থামাবেন কিনা। আমি এই প্রসঙ্গে একটা তথ্য আপনাদের কাছে দেব, যে ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের যুদ্ধটা আচমকা বন্ধ হয়ে যাওয়াতে, সিজফায়ার হওয়াতে অনেকে খুব বক্রোক্তি করেছিলেন। এদেশের বহু বিশেষজ্ঞরা বক্রোক্তি করেছেন, বামপন্থীরা বক্রোক্তি করেছিলেন, এই রাজ্যের যারা তৃণমূল কংগ্রেস আছেন তারা বক্রোক্তি করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কথায় আপনারা যুদ্ধ থামিয়ে দিলেন কেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বোঝার এটা প্রয়োজন আছে যে দীর্ঘস্থায়ী যুদ্ধ কিন্তু যে কোনো শক্তিশালী রাষ্ট্রের ইকোনমির পক্ষেও কিন্তু সেটা সাংঘাতিক কঠিন। সেটা বুঝছে সোভিয়েত রাশিয়া। কেন সোভিয়েত রাশিয়াতে যেভাবে আক্রমণটা সানিয়েছিল ইউক্রেন, ফলে সোভিয়েত রাশিয়ার 41টা যুদ্ধ বিমান কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে একটা আঘাতে। 1.5 বছর ধরে জেলেনস্কি সেই পরিকল্পনা সাজিয়েছিলেন এবং সেটা বলবৎ করে দেখিয়েছেন। আজকে দিনে দাঁড়িয়ে একটু ভালো করে খেয়াল করে দেখুন, ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধটা ইরানের হচ্ছে, আলটিমেটলি ক্ষতিগ্রস্ত কী হবে? ভারতবর্ষও ক্ষতিগ্রস্ত হবে, অন্যান্য রাষ্ট্র তো হবেই। ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত ভালো। চাবাহার পোর্ট যেটা, সেই পোর্টটা নির্মাণ করছে কিন্তু ভারত সরকার। ফলত ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক যত ভালোই থাকুক না কেন, তেলের দাম বিশ্ববাজারে যদি ঊর্ধ্বমুখী হয় তার খেসারত ভারতবর্ষকেও দিতে হবে। ফলত সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কঠিন এক পরিস্থিতির মধ্যে সারা পৃথিবীর মানচিত্রের রাজনীতি এসে পৌঁছেছে। এদিকে চীন তার আগ্রাসন বাড়ানোর চেষ্টা করছে। চীনকে প্রতিহত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সঙ্গে নিয়েছে, যেটা ভারত সরকারের পক্ষে আদৌ খুব স্বস্তিদায়ক পরিস্থিতি নয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইরানের সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধ, এবং সেই যুদ্ধটা কিন্তু একটা রক্তক্ষয়ী যুদ্ধ হবে যদি ন্যাশনাল সিকিউরিটি রাষ্ট্রপুঞ্জের সিকিউরিটি কাউন্সিল যদি সেটা না থামাতে পারে। শেষ পর্যন্ত পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়াবে আমরা কেউ জানি না। অ্যাটমিক বোমা চার্জড হলেই কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে যাবে এবং তার খেসারত দিতে হবে সারা পৃথিবীকে এবং অবশ্যই ভারতবর্ষকে। ভারতবর্ষ সেই সময় দাঁড়িয়ে খেসারত দিতে গেলে চতুর্থ ইকোনমিক শক্তি থেকে তৃতীয় ইকোনমিক শক্তিতে যে উত্তরণের স্বপ্ন ভারতবর্ষ দেখছে সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আমি একটু আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আজকে কথা বললাম কেন, যখন এই প্রতিবেদন আপনাদের জন্য প্রস্তুতি নিচ্ছি তখন মুহুর্মুহু বারবার খবর আসছে, ইসরায়েলি মিডিয়ার থেকে খবর আসছে যে সেখানকার ইন্টারন্যাশনাল মিডিয়াতে ইসরায়েল রিপোর্ট করছে, ইসরায়েল স্বীকার করেছে যে 6টা ব্যালিস্টিক মিসাইল ইতিমধ্যে ল্যান্ড করে গেছে ইসরায়েলের ওপর। ফলত সাংঘাতিকভাবে ইরান কিন্তু আক্রমণে গেছে এবং ইসরায়েল যে ধরনের শক্তিধর রাষ্ট্র, মানে আমি বলছি সামরিকভাবে শক্তিধর রাষ্ট্র, তারা কিন্তু বসে থাকার পাত্র নয়। ফলত বেশি রাতের দিকে হয়তো রিটালিয়েট করবে কিংবা আগামীকাল
যদি তার মধ্যে রাষ্ট্রপুঞ্জ যুদ্ধবিরতি না করাতে পারে কিন্তু রিটালিয়েশন করবেই। মাঝখান থেকে যেটা হবে সেটা বহু সাধারণ মানুষের মৃত্যু সংঘটিত হবে। ইতিমধ্যে তেহরান শহর ছত্রাকার হয়ে গেছে, তছনছ হয়ে গেছে প্র্যাকটিক্যালি। মোল্লাতন্ত্রকে খতম করার যে অভিপ্রায় নিয়ে বেঞ্জামিন নেতানিয়াহু যিনি সেখানকার প্রধানমন্ত্রী যে শপথটা নিয়েছেন, এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত আছে। মার্কিন যুক্তরাষ্ট্র পরিষ্কারভাবে ইরানকে একদম পারমাণবিক শক্তি পরীক্ষার সমস্ত ব্যাপারে চুক্তিবদ্ধ করতে চাইছে। সামনে বলছে আমরা যুদ্ধ লড়ছি না। ইসরায়েলকে কিন্তু টোটাল ফান্ডিং থেকে শুরু করে সমস্ত শক্তি কিন্তু ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের নিজের দেশেই সংকট লেগে গেছে, সেখানে যুদ্ধকালীন পরিস্থিতি হয়ে গেছে আপনারা জানেন। ফলত স্বাভাবিকভাবে সেদিক থেকে তিনি বিব্রত। ইলন মাস্কের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়েছে। ওদিকে সোভিয়েত রাশিয়া পুতিন, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাভাবিক মিত্র হিসেবে কাজ করছেন, তিনি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তার সামরিক অবস্থানটা হচ্ছে ইরানের পাশে। নর্থ কোরিয়ার মতো পারমাণবিক দেশ তারা কিন্তু এই মুহূর্তে ইরানের পাশে। ইরানের নিজস্ব পারমাণবিক শক্তি যথেষ্ট সমৃদ্ধ হয়ে গেছে। ফলত ইসরায়েলের ওপর যদি কোনো পারমাণবিক বোমা কোনো কারণে চার্জড হয়ে যায়, ফলত সেখান থেকেই শুরু হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ, এবং সেই যুদ্ধ বড় ধ্বংসাত্মক জায়গায় গিয়ে পৌঁছবে। তখন ভারতের সঙ্গে পাকিস্তান যুক্ত অনেক অতীত হিসেবে পরিগণিত হবে। ওদিকে এই প্রতিবেদন শেষ করার আগে একটা ছোট্ট খবর আপনাদের দেওয়া দরকার, যে খবরটা আপনারা ইতিমধ্যে জানেন। মোহাম্মদ ইউনুস গিয়েছিলেন লন্ডনে। সেখানে গিয়ে লন্ডনের প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করতে ইতিমধ্যে অস্বীকার করেছেন। মোহাম্মদ ইউনুস নিজেই সেটা স্বীকার করেছেন যে আমি চেষ্টা করেছিলাম ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে, কিন্তু হি হ্যাজ রিফিউজড, তিনি দেখা করেননি। ইটস এ গুড সাইন। মানে মোহাম্মদ ইউনুস এখন সারা পৃথিবীতে চেষ্টা করছেন সবথেকে শক্তিধর রাষ্ট্রের প্রধানদের একটু কাছে নিতে, যদি পাশে পাওয়া যায়। কিন্তু অ্যাটলিস্ট একটা রাষ্ট্র তো এই মুহূর্তে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুসকে পরিষ্কার বলে দিলেন না। এবং কতটা লজ্জাজনক, একজন অশীতিপর বৃদ্ধ যিনি নোবেল পুরস্কার প্রাপ্ত মানুষ, তাঁকেও বলতে হচ্ছে, স্বীকার করতে হচ্ছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী আমার সঙ্গে দেখা করলেন না। ফলত বিশ্ব রাজনীতি খুব জমে উঠেছে। একদিকে ইউক্রেন ভার্সেস রাশিয়া, অন্যদিকে ইসরায়েল ভার্সেস ইরান। এদিকে ভারত পাকিস্তান যুদ্ধ, সাময়িক সিজফায়ার রয়েছে। ওদিকে বাংলাদেশ যথেষ্ট সংকটের মধ্যে রয়েছে আভ্যন্তরীণ রাজনীতিতে, নির্বাচন নিয়ে। ওদিকে মায়ানমার এখন অশান্ত। ওদিকে চীন চেষ্টা করছে এই ভারত মহাসাগরে তার বিস্তৃতি ঘটাতে। ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকাকে মনিরকে কাছে নিয়ে চেষ্টা করছে পাকিস্তানের ওপর বেসটাকে নিজের কন্ট্রোলে রাখতে। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতকে অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে হবে, এবং তৃতীয় বিশ্বযুদ্ধ যাতে এই মুহূর্তে দুয়ারে কড়া না নাড়ে, সেদিকে ভারতকেও আন্তর্জাতিক মানচিত্রে যথাযথ ভূমিকা পালন করতে হবে। ভারতবর্ষের পাকিস্তান বিরোধিতা, টেররিজম বিরোধিতার সঙ্গেই এই মোল্লাতন্ত্র খতমের যে ডাক ইসরায়েল দিয়েছে, সেটাতে ভারতবর্ষের পক্ষে একদিক থেকে অ্যাডভান্টেজ, কিন্তু তেলের দাম বেড়ে গেলে সেটা হবে আরও বড় ডিসঅ্যাডভান্টেজ। আজকের বাংলার বার্তা প্র্যাকটিক্যালি বিশ্বের রাজনীতিটার সাম্প্রতিক পরিস্থিতি, গতকাল রাতের পরিস্থিতি, গতকাল যখন প্র্যাকটিক্যালি ইসরায়েল এবং ইরানের যুদ্ধটা একটা নতুন মাত্রা নিয়েছেন। আমরা আজ থেকে 7 দিন আগেও কেউ ভাবতে পারিনি যে আচমকা ইসরায়েল আক্রমণ করে বসবে ইরানকে। পরিস্থিতি কিন্তু সলতে পাকিয়েছিল আজ থেকে বহুদিন আগে। আমি আজকে একটা ছোট্ট কাহিনী দিয়ে আজকে প্রতিবেদন শেষ করব, যেখানে দাঁড়িয়ে মোসাদ, যারা ইসরায়েলের যারা নিজস্ব গোয়েন্দা সংস্থা, তারা গত 1.5 বছর আগে থেকে প্র্যাকটিক্যালি সলতে পাকিয়েছিল ইরানের মাটিতে বসে বসে কীভাবে ড্রোনগুলোকে সেখানে অ্যাসেম্বল করা যায় সেই পরিকল্পনা তৈরি করেছিল। তাদের সাহায্য করেছিল আমান বলে তাদের একটা ইন্টেলিজেন্স নেটওয়ার্ক, তাদের সাহায্য করেছিল আশিন বেট বলে একটা ইন্টেলিজেন্স নেটওয়ার্ক। ইসরায়েল অত্যন্ত নিখুঁতভাবে এই গোয়েন্দা সংস্থাগুলোকে কাজে লাগিয়ে প্রচুর ড্রোন সমবেত করেছিল ইরানের মাটিতে আয়াতুল্লাহ খোমেনির বাহিনীকে জানতে না দিয়ে। গত পরশুদিন রাত্রে যখন শেষ পর্যন্ত ইরান আক্রান্ত হয়, সেই সমস্ত ড্রোনগুলোকে 1724 কিলোমিটার দূরে বসে ইসরায়েল সেগুলোকে ক্ষমতাশালী করে দিয়েছিল এবং নির্দিষ্ট লক্ষ্যমাত্রা বেছে তাদের টার্গেট ওরিয়েন্টেড রিচ করার জন্য নির্দেশ দিয়েছিল। এবং প্রত্যেকটা জায়গায় শেষ পর্যন্ত যথাযোগ্য জায়গায় টার্গেট করে মোল্লাতন্ত্রকে কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দেন। ফলত সেই চ্যালেঞ্জটাকে রিটালিয়েট করার জন্য গতকাল রাত্রে আবার ব্যালিস্টিক মিসাইল ছোড়া শুরু হয়েছে। এই প্রতিবেদন যখন পেশ করছি তখনও জানি না যে শেষ পর্যন্ত 6টা আমরা রিপোর্ট পেয়েছি, 6টা
ব্যালিস্টিক মিসাইল ল্যান্ড করতে পেরেছে, বাকিগুলোকে ওই নিজস্ব আকাশ প্রতিরোধক ক্ষমতা দিয়ে ইসরায়েল ডিফিউজ করে দিয়েছে। সাইরেন বেজে গেছে, ন্যাশনাল এমার্জেন্সি ইসরায়েলে ডিক্লেয়ার্ড হয়ে গেছে। ফলত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেক বেশি রাতে, ভোর রাতের দিকে স্বাভাবিকভাবে ইসরায়েল ইরানের ওপর প্রতি আক্রমণে যাবে, সেটাই স্বাভাবিক। এবং পরবর্তী বাংলার বার্তার প্রতিবেদন করতে যাওয়ার আগে আমরা হয়তো খবর পাবো যে তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু লেগে গেল এই পৃথিবীতে, যার ক্ষতি কিন্তু মনুষ্য জাতিকে দিতে হবে এবং অবশ্যই এই ভারতবর্ষকেও দিতে হবে।